নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্প পাঠক বন্ধু তন্ময়। বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পের বিষয়ে বলার আগে আমাদের নতুন বন্ধুদের উদ্দেশ্যে চির পরিচিত অনুরোধটুকু করে ফেলি। প্লিজ বন্ধুরা, আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল বেঙ্গলি স্টোরি স্টেশনটিকে, কারণ বেঙ্গলি স্টোরি স্টেশন ইয়োর স্টোরি পার্টনার। এবার আজকের গল্পের প্রসঙ্গে আসি। আজ আমরা আপনাদেরকে শোনাব এক ভয়ঙ্কর শিকার কাহিনী, কেনেথ অ্যান্ডারসনের লেখা নরখাদকের সন্ধানে। কেনেথ অ্যান্ডারসন দক্ষিণ ভারতের পথে প্রান্তরে ঘুরে ঘুরে দুর্লভ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসন হিংস্র সাপত সংকুল জঙ্গলের বাঘ, হাতি আর চিতা শিকারের প্রত্যক্ষ ঘটনা নিয়ে লিখেছেন অসাধারণ শিকার সাহিত্য, যা শুনলে মনে পড়ে বিচিত্র সুন্দর ভয়ঙ্কর ভয়াল অরণ্যের কথা। কেনেথকে তাই বলা হয় দাক্ষিণাত্যের জিম করবেট। সেই অসম সাহসী মানুষটির অভিজ্ঞতার ঝুলি থেকে বাছাই করা একটি কাহিনী আজ আমরা শোনাব। তাহলে চলুন সেই কাহিনী শুরু করা যাক। মাদ্রাজ প্রেসিডেন্সির টিট্টুর জেলার উত্তর পূর্ব অংশে ছোট্ট একটি উপত্যকা, যেখানে চামালা আপন মহিমায় বিরাজ করছে। কুদ্দাপ্পা জেলাটি ঠিক এই উপত্যকার উত্তরে। ছোট্ট এই উপত্যকাটি নেহাত ছোট নয়। এর মূল অংশ 3 মাইল চওড়া জায়গা নিয়ে 7 মাইল টানা উত্তরে চলে গেছে। এরপর এর অপরিসর দুটো শাখা ইংরেজি ওয়াই এর মতো দুদিকে ভাগ হয়ে উত্তর পশ্চিমে একটি এবং উত্তর পূর্বে 4 মাইল মতো আরেকটি শাখা চলে গিয়ে কুদ্দাপ্পার দক্ষিণ সীমায় অবস্থিত একটি বিরাট দুরারোহ পর্বতের নিচে অস্ত ঘোষণা করেছে। কল্যাণী একটা মনোরম নদী। এই উপত্যকার উত্তর পূর্ব ঘেঁষে গুন্ডালপেন্টা ও উম্বালমেরু নামে 2 অরণ্য রাশি শোভিত উপত্যকার বুক দিয়ে উতরাইতে এসেছে। 12টি মাস, এমনকি গ্রীষ্মের প্রখর রৌদ্রতপ্ত দিনেও এখানকার জলাশয়গুলোতে হিম শীতল জল বন্দী থাকে। কল্যাণী এর পর প্রধান উপত্যকা ধরে দক্ষিণগামী হয়ে অবশেষে নাগাপাতলা গ্রামে দৌড় শেষ করেছে। প্রাচীন একটা হ্রদ আছে এখানে। চন্দ্রগিরি রাজারা এবং তার আরও অনেক পরে টিপু সুলতান প্রচণ্ড গরমকালে খরা কবলিত গ্রামে জল সরবরাহের জন্য চেষ্টা করেছিলেন এই হ্রদে বাঁধ দিতে। বন বিভাগের পক্ষ থেকে এই হ্রদের দক্ষিণে একটা বাংলো তৈরি হয়। বেশ সুন্দর করে পুরু খড়ের ছাউনি দেয়া বাংলোটি তৈরি হয় পুরনো বাঁধটির কোল ঘেঁষে। আরেপল্লী রঙ্গমপেট গ্রামটি এই বাংলার মাইল 1.5 দূরত্বে। প্রায় আধুনিক কালের বলা যেতে পারে গ্রামটিকে। চামলা উপত্যকার সম্পূর্ণটাই ঘন জঙ্গল। উপত্যকাটি শিকার সংরক্ষিত এলাকা ছিল ব্রিটিশ রাজত্বে। পূর্বে তিরুপতি জঙ্গল। এই জঙ্গলের অন্তিম সীমানা নির্দেশিত হয়েছে ভারতের নামকরা তীর্থস্থান তিরুপতির মন্দিরের বিস্তীর্ণ অঞ্চলে। আর পশ্চিমে আছে বাঘরা গেট বন বিভাগ, দক্ষিণে সুপ্রাচীন চন্দ্রগিরি নগর। এখানে অতীতে গৌরবের মৌন কীর্তি বীর দর্পে ঘোষণা করছে নগরের বহু যুগের প্রাচীন দুর্গ। একটি মিটার গেজ রেলপথ চন্দ্রগিরির গা দিয়ে অথচ ছোঁয়া বাঁচিয়ে তিরুপতি ও রেনিগুন্টার দিকে এগিয়ে গিয়ে মিশেছে মাদ্রাজ বোম্বাই ব্রডগেজ লাইনে। দীর্ঘদিন ধরে গরুর গাড়ি চলার জন্য আপনি একটা অপ্রশস্ত রাস্তা চন্দ্রগিরি রেলওয়ে স্টেশন থেকে 3.5 মাইল মতো গিয়ে
রঙ্গমপেটে এসে একটু দাঁড়িয়ে আবার 1.5 মাইল উত্তরে ঘুরে নাগাপাতলা পর্যন্ত, আবার আরো উত্তরে আরো 7 মাইল লম্বা লম্বা পা ফেলে পুলিবনু নামে একটা জায়গায় এসে বিনা নোটিশে দাঁড়িয়ে গেছে। এই 7 মাইল পথকে বন বিভাগের দপ্তরের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এই দপ্তর থেকেই 2টো স্কোয়ার জায়গায় কংক্রিট দিয়ে বেশ মজবুত করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যাতে এখানে তাঁবু খাটানো যায়। এছাড়া একটা কূপও খনন করা হয়েছে, যাতে অতিথিরা 12 মাস জল পায়। এই উপত্যকা ও তার প্রতিটি শাখা প্রশাখাগুলো এত সুন্দর যে দেখলে চোখ জুড়িয়ে যায়। 18 বছর আগে যখন আমি প্রথম আসি, তখন মনে হয়েছিল এগুলো শিকারীদের প্রমোদ কানন। প্রধান উপত্যকার বুকে চড়ে বেড়াতো ছোট ছোট ডোরা কাটা হরিণ, কত চিতল। ওই হরিণদের মধ্যে কয়েকটা এমন সুন্দর সিঙ্গাল হরিণ দেখেছিলাম যাদের মতো সারা দক্ষিণ ভারতে আর কোথাও নজরে আসেনি। পশ্চিমে রাকরাটে পর্বতের মিছিল, পূবে তিরুপতি পর্বতের সংসার, আর উত্তরের সম্পূর্ণ দূরারোহ অঞ্চলটি পর্যন্ত যে ঢাল পাহাড়ে জমি বিছিয়ে আছে, তার সবটাই ছিল এককালে ওই সুন্দর অপূর্ব সিঙ্গাল হরিণদের ভ্রমণ স্থান। কালো ভালুক এখানকার সব জায়গাতেই নজরে আসত। দূরারোহ পর্বতের ছায়াতলে দুর্ভেদ্য জঙ্গলে এই ভালুকগুলো ছিল যেমনই ভয়ঙ্কর, তেমনই অগণিত। আর বাঘেদের ভ্রমণোদ্যান ছিল প্রধান উপত্যকা ও তার উত্তর পূর্ব অংশে। বাখরাপেট পর্বতশ্রেণী থেকে বিদায় নিয়ে উপত্যকা ডিঙিয়ে গভীর বনাঞ্চল পেছনে ফেলে কুদ্দাপ্পার জঙ্গল উপেক্ষা করে মামাহুড়ের অন্তঃস্থল দিয়ে সেটিগুন্টার পথে চলে আসতো এই বাঘের দল। এই অঞ্চলের সব জায়গাতেই চিতা বাঘের দেখা পাওয়া যেত। ছাইরঙা বন মুরগি, স্পার ফাউল, পি ফাউল, বিশেষ করে প্রথমটি বেশি সমেত সব জায়গায় পাওয়া যেত। শুধুমাত্র দক্ষিণ ভারতের এই স্থানেই আমার প্রতিদিন সকাল সন্ধ্যা বাদেও প্রতি দুপুরে, মাঝরাতে ও ভোর রাতে বন মুরগির ডাক কানে আসত। তখন 1936 সালের প্রথম দিকের কথা বলছি। সুন্দর শান্তিপূর্ণ এই এলাকায় হঠাৎ আবির্ভাব হলো একটা ডোরা কাটা বাঘের, যাকে নিয়ে আজ আমি বলতে বসেছি। বাঘটা নেহাত ছোটখাটো নয়। তার থাবার দাগ দেখে বোঝা যায় সে কম শক্তি সম্পন্ন নয়, এবং সেই শক্তি সম্পূর্ণ প্রয়োগ করত মানুষের ওপর। কখন যে কোথা থেকে হঠাৎ উপস্থিত হতো কেউ জানত না, এবং কাছে পিঠের বা দূর কোনো বনাঞ্চল থেকে মানুষকে বাঘের কোনো উপদ্রবের গুজবও আগে থেকে কেউ ছড়াতো না, বা ছড়ানোর মতন ঘটনা ঘটতো না। কিন্তু তবুও একদিন চারিদিকে খবর উঠে গেল যে এই উপত্যকায় একটা মানুষ খেকো বাঘ ঢুকেছে। একজন বাঁশটাস কাটছিল গুন্ডার পেন্টার জঙ্গলের ধারে। হঠাৎ বাঘটা এসে তার বাঁশ কাটা চিরজীবনের মতো ঘুচিয়ে দিয়েছে। ঠিক 3 দিন পরেই আবার দেখা গেল একজন পথিককে সাওয়ার করেছে নাগাপাতলা পলিবনু বন পথের 4 নম্বর মাইল পোস্টের কাছে। তারপর থেকেই পাশাপাশি উপত্যকা 3টেতে বাঘটা যখন তখন অত্যাচার চালাতে থাকে, এবং 2 মাসের মধ্যে দেখা গেল মোট 7 জনকে হয় সম্পূর্ণ খেয়েছে, নয় কিছুটা খেয়ে ফেলে রেখে গেছে। একদিন নাগাপাতলার বন বাংলোর দিকে বন পরিদর্শন করতে চলেছেন বাখরাপেট বন বিভাগের কর্মচারী। তার এলাকায় চামালা উপত্যকা। গরুর গাড়ি বোঝাই প্রায় 15 দিনের মতো প্রয়োজনীয় সামগ্রী। বিকেল তখন 5টা। 2 মাইল আর এগোলেই তার গন্তব্যস্থান। হঠাৎ একটা বাঘ গাড়ির সামনে পথের উপরে এসে দাঁড়ায়। সামনে বাঘ। গাড়োয়ান দিল গাড়ি থামিয়ে। ভিতরে ছিল বন বিভাগের কর্মচারী ও পাহারাদার। তারা বাঘটাকে দেখতে পায়নি। গাড়োয়ান ডাকতেই তারা মুখ বাড়িয়ে বাঘটাকে দেখেই গাড়োয়ান সমেত 3 জনের চিৎকার শুরু করে দেয়। আর বাঘটা কি ভেবে পথের পাশে একটা খোলা জায়গায় গিয়ে দাঁড়ায়। তখন পাহারাদারের যে কি বুদ্ধি হলো
বাঘটা যাতে পালিয়ে যায় এই ভেবে গাড়ি থেকে নেমে প্রচণ্ডভাবে হাত পা নাড়িয়ে চিৎকার করতে থাকে। কিন্তু বাঘটা পালানো দূরে থাক, পাহাড়দারের মুখ থেকে কয়েকটা আওয়াজ বেরোতেই বাঘটা যেন ধমক দিয়ে তেড়ে এলো। তারপর তাকে মুখে তুলে কয়েকটা লাফে গভীর অরণ্যে অদৃশ্য হলো। সম্পূর্ণ ঘটনাটা এমন অভাবনীয় ও নিমেষের মধ্যে হলো যে ভদ্রলোক কিছুই করার সুযোগ পেলেন না। অবশ্য করার মতো কোনো হাতিয়ারও তো কাছে ছিল না। নিরুপায় হয়ে তাড়াতাড়ি নাগাপাতলার দিকে গাড়ি ছুটিয়ে দেয়। সন্ধে হয়ে যাওয়ায় সেদিন আর লোকজনের অভাবে পাহারাদারটিকে খোঁজা সম্ভব হয়নি। পরদিন সকালে দলবল সহ সশস্ত্র হয়ে যখন লোকটিকে খুঁজতে বেরিয়ে ঘটনাস্থলে এসে তার থেকে 1 ফার্লং মতো দূরে একটা খাদে লোকটিকে পাওয়া গেল, তখন দেখা গেল হতভাগ্য লোকটার হাত পা দুখানি ও মাথাটা মাত্র পাওয়া গেল, আর পাওয়া গেল তার সবুজ পাগড়ি সহ খাকি পোশাকটা। এই মর্মান্তিক ঘটনাটি দেশের সমস্ত কাগজে ছাপা হলো। কর্তৃপক্ষরা চিন্তিত হলেন। সরকার বাঘটাকে মারার জন্য পুরস্কার ঘোষণা করায় মাদ্রাজ শহর ও স্থানীয় কয়েকজন বাঘটাকে শায়েস্তা করার জন্য উপস্থিত হলেন চামালায়। কিন্তু বাঘটা যেন বুঝতে পারল তার বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়ে তার বিপদ ঘনিয়ে আসছে, তাই কিছুদিনের জন্য সে নিশ্চুপ হয়ে গেল। স্থানীয় অধিবাসীরা ভাবল এ যাত্রায় রক্ষা হলো, বাঘটা হয়তো এলাকা ছেড়ে উত্তরে কুদ্দাপ্পা কিংবা বাগরাপেট জঙ্গলের দিকে তিরুপতির বন বিভাগের দিকে চলে গেছে। তবুও সবাই সতর্ক রইল, যদি এতটুকু গন্ধ পাওয়া যায়। কিন্তু না, বাঘটার কোনো সন্ধানই মিলল না। চামালা উপত্যকার মাইল 18 উত্তর পূবে মাদ্রাজ বোম্বাই ব্রডগেজ রেল লাইনের উপরে চারিদিকে পাহাড় ঘেরা ও ঘন জঙ্গলে আবৃত অঞ্চলে মামান্দুর রেল স্টেশনটি দাঁড়িয়ে। স্টেশনের কাছে কর্মরত এক পাহারাদার একদিন তার টহলের শেষ সীমানায় আসতে পারল না। পরপর 2 দিন সে অনুপস্থিত। সামান্য কারণে প্রাচ্য দেশে বাড়ি না ফেরাটা কেউ অস্বাভাবিক মনে করে না, কিন্তু তারপরেও যখন লোকটা এলো না তখন সবাই শঙ্কিত হলো এবং একটা অনুসন্ধানী দলকে পাঠানো হলো তার খোঁজের জন্য। অনুসন্ধানীরা রেলপথ ধরে অনুসন্ধানকালে তার ভাগ্য সম্বন্ধে প্রথম সূত্র পেল একটা হাতুড়ি, তপ্ত রৌদ্র শক্ত মাটি, ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তবে সামান্য দূরে একটা বাঁধের ধারে এক জায়গায় দেখতে পেল একটা রক্তধারার দাগ কাছে জঙ্গলে প্রবেশ করেছে। দাগ ধরে এগোতে একটা চটি নজরে এলো এবং সেই সাথে তারা দেখতে পেল আশেপাশের ঝোপের পাতা রক্তে ভরা। আরও খানিকটা এগিয়ে একটু নরম বালুময় স্থান অতিক্রম করতেই তারা স্পষ্ট দেখতে পেল বাঘের পায়ের চিহ্ন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও লোকটার দেহাবশেষের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সবাই সিদ্ধান্ত নিল লোকটাকে বাঘেই নিয়েছে, কেননা প্রমাণ হাতে। তাছাড়া বেশ কয়েক মাস থেকে চামালার মানুষ খেকোর কথা অনেক দূরাঞ্চলেও প্রচার হয়েছে, ফলে সবাই এই দুর্ঘটনার জন্য এই বাঘটাকেই দায়ী করে। এরপর কয়েক মাসের মধ্যেই আরও 2টো মানুষ বাঘের কবলে প্রাণ হারায়, একটা উম্বাল মেরুতে আর একটা মামান্দুর উত্তর পশ্চিমে 11 মাইল দূরে অবস্থিত সেন্টিগন্টায়। ঠিক এই সময় এক ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমাকে মাদ্রাজে আসতে হয়। এই সুযোগে স্থানীয় বেআইনি শিকারীদের শিকারের বিরুদ্ধে ইতিপূর্বে যে অনুযোগ করেছিলাম সেই নিয়ে বন বিভাগের প্রধান কর্মকর্তার সাথে আলোচনা করলাম। কথায় কথায় তিনি এই বাঘটির উপদ্রবের কথা উল্লেখ করেন, তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার অনুরোধ করেন। আমার হাতে তখন আগের বছরের কয়েক মাস ছুটি পাওনা আছে। ঠিক করলাম সেই ছুটি কাজে লাগিয়ে বাঘটার পিছনে ধাওয়া করব। ফিরে এলাম ব্যাঙ্গালোর। তারপর কয়েকদিন কাটলো সবকিছু গোছগাছ করতে, এবং এর 10 দিন পরেই আমি উপস্থিত হলাম নাগাপাতলার বন বাংলোয়, এবং এই বাংলোকেই চামালার ব্যাঘ্র নিধনের হেড অফিস করব ঠিক করলাম। প্রথমে কর্মসূচি ঠিক করলাম, অর্থাৎ যুদ্ধের আগে পরিকল্পনা যাকে বলে।
প্রথমে স্থানীয় খবরগুলো হাতে নেয়া, পরে হত্যাকাণ্ডের জায়গাগুলি পরিদর্শন করা, যদি সম্ভব হয় যেসব জায়গায় এই হত্যাগুলি হয়েছে সেই জায়গায় লক্ষ্য করে বাঘের যেসব বিভিন্ন পথে আসা যাওয়া করবে সে সম্বন্ধে একটা ধারণা গড়ে তোলা। আমাকে কিন্তু সেখানে হতাশ হতে হলো, কেননা লক্ষ্য করলাম বাঘটা কখনো এক জায়গায় থাকে না, আজ এখানে কাল সেখানে। আজ যদি চামালাতে মানুষ মরল, কালকেই আবার পাহাড় ডিঙিয়ে চলে গেল কুদাপ্পা কিংবা মামান্দুরে। বেশ কষ্টে 4টে মোষের বাচ্চা জোগাড় করলাম। এবার সেগুলো টোপ হিসেবে উম্বাল মেরুতে একটা গুন্ডাল পেন্টায় আর একটা নাগাপাতলা পুলিবনুর জঙ্গল পথের 4 নম্বর মাইলস্টোনের কাছে, আর শেষটা কল্যাণীর নদীর শাখা রোগীমান কোনরের উৎপত্তির মুখে। পরের দিন দেখলাম 4 নম্বর মাইলস্টোনের কাছের টোপটা সাবার হয়েছে, কিন্তু পরীক্ষা করে দেখলাম এটা আদৌ সেই বাঘটার কাজ নয়, এটা কোনো বড় ধরনের চিতাবাঘ অথবা হায়নার কাজ। একই টোপের দাম প্রচুর, তার উপর যদি এগুলো ওই চিতাবাঘ নষ্ট করে তাহলে আমার পক্ষে বারবার টোপ সংগ্রহ করা সম্ভব নয়। তাই চিতাবাঘটা মারার জন্য মাইলস্টোনের কাছে নরসিংহ চেরুতে জলাশয়ের ধারে আত্মগোপন করে রইলাম। জানতাম বাঘটা তার শিকারকে সম্পূর্ণ খেতে আবার আসবে, এলেও তাই। আমিও আমার শত্রুকে নিধন করলাম। নতুন একটা টোপ কিনে ওই জায়গায় আবার রাখলাম। পরের সপ্তাহটা ঘুরে ফিরেই কেটে গেল। সকালের দিকে জঙ্গলের সব জায়গায় ঘুরে বেড়াতাম, যদি বাঘটার দর্শন মেলে। 9 দিনের দিন আমি আমার ছোট্ট স্টুডি বেকার চেপে পুলিবনুর দিকে যাচ্ছি, সেখান থেকে আবার জঙ্গলের এদিক ওদিক বেড়াবো। হঠাৎ নজরে এলো 6 নম্বর মাইল পোস্টের কাছে একটা বাঘের থাবা পথে উঠে ঠিক মাঝ বরাবর পুলিবনু অতিক্রম করে চলে গেছে। বাঘটার চলার মধ্যে বৈশিষ্ট্য নেই, তাই ঠিক ধরতে পারলাম না এটা কি আমার মানুষ খেকো না অন্য কোনো বাঘের থাবার দাগ। পথের ধারে নরম মাটিতে কয়েক জায়গায় দাগটা বেশ স্পষ্ট হয়ে দেখাচ্ছিল, ফলে ভালোভাবে পরীক্ষা করতে পেরেছিলাম। কিন্তু পরীক্ষা করে জানা গেল এটা কোনো সাধারণ পুরুষ বাঘের থাবা, এছাড়া আর কোনো বৈশিষ্ট্য পেলাম না। এবার একটু হাঁটলাম। পুলিবনুতে গাড়ি রেখে উত্তর পূর্বের উপত্যকার ধরে এগিয়ে চললাম। জঙ্গলের পথটা বহুবার কল্যাণী নদীর এপার ওপার হয়েছে। কিছুটা এগিয়ে বুঝতে পারলাম বাঘটা কিছুক্ষণ আগে এই পথে সামনে গেছে। অনেক আশা নিয়ে গুন্ডাল পেন্টা আর উম্বাল মেরুর টোপ দুটো দেখতে গিয়েছিলাম, কিন্তু হতাশ হলাম। দেখলাম মোষের বাচ্চা দুটো পরম নিশ্চিন্তে ওদের জন্য রাখা খড়গুলো চিবোচ্ছে। দুপুরের আহার পর্ব সেরে আবার ওই বাঘের থাবার দাগ দেখে জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে গেলাম, কিন্তু কোনো কাজ হলো না, কেননা নদীর দুধারে ঘন বাঁশ বনে সেই দাগগুলো হারিয়ে গেল। বেলা তখন অনেক। পুলিবনুর পথে এবার 8 মাইল মতো গিয়েছি। বাঁশের বনের এলাকা তখন সঙ্গে চলছে। হঠাৎ একটা স্লথ ভালুককে দেখলাম। এই সময় ভালুক দেখা পাওয়া একটু অস্বাভাবিক, কেননা তারা সাধারণত সন্ধ্যার সময় বেরোয়। দেখি বিরাট একটা উইঢিবির গর্তে নাক আর মুখটা ঠেকিয়ে প্রচণ্ড নিঃশ্বাসে হাঁ করে মুখের মধ্যে উইগুলোকে টেনে নিচ্ছে। তাকে দেখে মনে হলো যেন একটা কালো লোমশ মানুষ উইঢিবির কাছে দাঁড়িয়ে। উইগুলো মুখে নেবার সময় লক্ষ লক্ষ মৌমাছি গুনগুন করার মতো অদ্ভুত শব্দ হচ্ছে। ভালুকটা উই খাবার আনন্দে এতই বিভোর যে আমার কাছে এগিয়ে যাওয়াতেও সে টের পেল না। আরও কাছে এগোবার ইচ্ছা ছিল, কিন্তু ফল হতো অন্যরকম। আমাকে কাছে পেয়ে হয়তো আক্রমণ করতে তেড়ে আসতো, হয়তো তখন আমি গুলি ছুঁড়ে বসতাম, ফলে সেই গুলির শব্দে হয়তো বাঘটাই পালিয়ে যেত। তাই ইচ্ছে করে প্রায় 70 থেকে 80 হাত পিছিয়ে এসে জোরে কাশির শব্দ করলাম। শব্দ শুনেই ভালুকটা উই খাওয়া বন্ধ করে পিছনের পায়ে ভর দিয়ে চকিতে ঘুরে দাঁড়ালো আমার দিকে। তার মুখের ভাবটা এমন দেখাচ্ছিল যে আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। ভালুকটা পিছনের পায়ে ভর দিয়ে আরও উঁচু হয়ে
আমায় এমনভাবে দেখতে লাগলো মনে হলো এখনই যেন আমায় তেড়ে আসবে। আক্রমণ করার সময় সচরাচর ওরা যা করে। কিন্তু ভালুকটার মনে হয় সুবোধ ছিল। সে পরক্ষণেই ঘুরে 4 হাত পায়ে এমনভাবে ছুট মারল যেন একটা কালো বল ছিটকে এগিয়ে গেল। পরদিন সকালে আবার পলিবনু। সেখানে কোনো ফিরে আসা বাঘের থাবার দাগ দেখা গেল। তাই সিদ্ধান্ত নিতে হলো ভালুকটা উত্তর পূব উপত্যকায় কোথাও লুকিয়ে আছে, নয় এ জঙ্গল থেকে চলে গেছে। গুন্ডালপেন্টার টোপটা তখনও বহাল তবিয়াতে অরুণ শোভা দর্শনে বিভোর, কিন্তু উম্বালমেরুর টোপটা যথাস্থানে দেখা গেল না। পরীক্ষার ফলে বলে দিল কোনো শক্তিমান বাঘ টোপটাকে মেরে শক্ত দড়ি ছিঁড়ে টানতে টানতে জঙ্গলের ভেতরে নিয়ে গেছে। কেননা টেনে নেবার দাগটি স্পষ্টই ছিল। প্রায় 200 হাত যাওয়ার পর গাছের ডালে একটা কাকের দৃষ্টি লক্ষ্য করলাম। কাকটা একটা ডালে বসে কোনো কিছুর সন্ধানে নিচের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হয় হয়তো নিচে কোনো শিকার আছে, কিন্তু কোনো প্রতিবন্ধক থাকায় শিকার গ্রহণ করতে পারছে না। কাকটা যে ডালটায় বসেছিল সেখান থেকে লক্ষ্য করা যায় বড় বড় ঘাস জমি নিচের দিকে নেমে গেছে। সেখানে একটা ঝোপ, আর সেই ঝোপের আড়ালেই ব্যাঘ্রমশাই তার শিকার নিয়ে ভোজে বসেছেন। ঠিক করলাম সোজাসুজি ওখানে যাওয়া ঠিক হবে না, হয়তো শব্দ পেলে বাঘটা সরে পড়তে পারে। তাছাড়া বাঘটা যদি মানুষ খেকো হয় তবে আমায় আক্রমণ করলে ওই ঘন সর্বনের মাঝে প্রতিরোধ করা অসম্ভব হয়ে উঠবে। তাই শখানিক হাত পিছিয়ে খুঁজতে লাগলাম এমন কোনো স্থান যেখানে বাঘটাকে দেখা সহজ হয় এবং বাঘটাও যাতে আমার সাড়া না পায়। সৌভাগ্যবশত একটা নালা আমার নজরে এলো। নালাটা মোটামুটি উত্তর পশ্চিম থেকে উত্তর পূবে কল্যাণী নদীর দিকে এগিয়ে গেছে। পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে নিঃশব্দে কিছুটা এগিয়ে যেতে মনে হলো আমি সেই ঝোপের কাছে চলে এসেছি। কয়েক হাত তফাতে সামনে একটা তেঁতুল গাছ। আমি গুটি গুটি এসে তেঁতুলের ডালের আড়ালে নিজেকে আত্মগোপন করলাম। উঠে গেলাম কিছুটা উপরে, যাতে ঝোপটা ভালোভাবে দেখা যায়। কিন্তু বৃথাই সব, কিছুই দেখতে পেলাম না। এমনকি বাঘটি যে নিচু ডালে বসেছিল সেটাও না, কেননা সেটা ঝোপের আড়ালে ঢাকা পড়ে গেছে। তাই বুঝতে পারলাম না বাঘটা আছে না নেই। যদি বনের অন্যান্য জন্তুদের চলাফেরা থেকে বোঝা যায় বাঘটা বেরিয়েছে কিনা, এই আশায় আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। সূর্য এখন অনেকটা উপরে, তাই ভাবলাম বাঘটা তার গুরু ভোজনের পর নিশ্চয়ই উম্বালমেরুর কোনো জলাশয়ে জল খেতে যাবে। হঠাৎ একটা লঙ্গুর বানর চিৎকার করে ওঠে। এটা একটা সাবধানী ডাক, প্রায় 100 খানেক গজ দূরে। সাথে আবার স্ত্রীলঙ্গুর, সেও ডেকে উঠল। বোঝা গেল বাঘটা পেরিয়েছে, আর ওই পাহাড়দার বাঁদরটার চোখে সেই বাঘটা নজরে এসেছে। যেসব শ্রোতারা ভারতীয় জঙ্গলের সাথে পরিচিত তারা নিশ্চয়ই জানেন এই লঙ্গুর বানরের কীরকম বুদ্ধি। যাদের জানা নেই তাদের জ্ঞাতার্থে বলি, বানর গাছের ডালে ডালে বিচরণ করে। এই কালো কালো মুখ, লম্বা লেজ বিশিষ্ট ছাই রঙের বিরাট জন্তুগুলো দল বেঁধে জঙ্গলে থাকে। তাদের খাদ্য বলতে কয়েক রকম গাছের পাতা আর বুনো ফল ছাড়াও এদের প্রিয় কয়েক রকমের পোকামাকড়। বানরদের মাংস বাঘচিতাদের খুব প্রিয়, তাই এই বানররা সবসময় গাছের উঁচু ডালে বসে শত্রুর গতিবিধি লক্ষ্য রাখে। এদের কাছে মানুষের সতর্ক হওয়ার শিক্ষা নিলে ভালো হয়, কেননা এরা যতক্ষণ পাহারা দেয় ততক্ষণ এরা খাওয়া দাওয়া পরোয়া করে না এবং নজর রাখে সবসময় পাহারার কাজে। এক একজন ভাগ করে এই কাজে নিযুক্ত হয়। তারা জানে তার উপর নির্ভর করছে দলের অন্য সব বাচ্চা ও মেয়েরা। তাই তাকে দেখা যাবে সবচেয়ে বড় গাছের মগডালে বসে চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লক্ষ্য রাখছে। সামান্য কিছুও তার দৃষ্টি থেকে এড়াবার উপায় নেই।
আর একজন এসে যতক্ষণ না তাকে রিলিফ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে খাওয়া দাওয়া প্রায় নিজের কথা পর্যন্ত ভুলে যায়। যখন এরা খেলা করে তখন এরা বহুবার হুম হুম করে ডেকে ওঠে, কিন্তু বিপদে এদের ডাক বদলে যায়। সবাই তখন সতর্ক হয় আর গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে যায়। এদিকে বাঘেরাও তখন বিকল্প পন্থা নেয়, কেননা ওকে তো খাদ্য বাঁচাতে হবে। বাঘ যখন বুঝলো ওরা সতর্কের ধ্বনি করছে তখন সে তার নিজের সবচেয়ে কাছের গাছের কাছে ছুটে যায়, যাতে কিছু বানররা আশ্রয় নিয়েছে। কাছে গিয়ে বিরাট গর্জন আর লম্পজম্প করতে থাকে। বানররা ভাবে এই বুঝি গাছে উঠে এলো। ওরা যদি চুপচাপ সেই উঁচু ডালে বসে থাকে তাহলে কিছু হয় না, কিন্তু তা না করে অকল্পিত ভাবনায় ভয় নিয়ে আরও উঁচু কিংবা অন্য গাছে যাওয়ার জন্য ঘাবড়িয়ে গিয়ে লাফালাফি করতে থাকে বলে দু একটি ডাল ফসকে নিচে পড়ে যায়। আর তখনই বাঘ বা চিতারা তাদের সদ্ব্যবহার করতে বিলম্ব করে না। যাই হোক, আমি প্রসঙ্গ ছেড়ে এসেছি। আবার ফিরে যাই ওই তেঁতুল গাছের কাছে। গাছ থেকে নেমে রাইফেলটা বাগিয়ে ধরে যেদিক থেকে বানরের চিৎকার আসছিল সেদিকে কোনাকুনিভাবে এগিয়ে গেলাম। বাঘটার ভোজনটা ভালোই হয়েছিল, তাই সে লঙ্গুর বানরের দিকে থাবা বাড়াবে না। এখন হয়তো জলাশয়ের দিকে যাবে বা গেছে, যা দেখে বানরটা চিৎকার করে উঠেছিল। আমি এগোচ্ছিলাম, কিন্তু কাঁটা ঝোপের জন্য আমার গতি স্লথ হয়ে পড়ছিল। তবুও 8 ফার্লং মতন এগিয়ে গেলাম একটা বুনো তুলো গাছের সবচেয়ে উঁচু ডালে লঙ্গুরটাকে দেখলাম। সেও আমাকে দেখলো, হয়তো ভাবছে এখন তাকে দুটো শত্রুর দিকে নজর রাখতে হবে। আমি জানি ওর দৃষ্টিকে অনুসরণ করলেই বাঘের অবস্থিতিটা জানতে পারবো। তাই বানরটাকে জ্বালাতন না করে লম্বা ঘন ঘাস বনে নিঃশব্দে বসে অপেক্ষা করতে লাগলাম। লঙ্গুরটা সত্যিই দুটো শত্রুকে লক্ষ্য রাখছে। তার মধ্যে আমিও মাঝে মাঝে সেই সাবধানী চিৎকার, আর ওর দৃষ্টি থেকে বুঝলাম যে বাঘটা সদুয়েক হাত দূরে আছে। পায়ে ভর করে দেহটা অর্ধেক দুমড়ে আন্দাজ করে বাঘ যেদিকে আছে সেদিকে এগিয়ে গেলাম। এতে লঙ্গুরটা পড়ল ফ্যাসাদে। সে বুঝতে পারলো না আমি বাঘটাকে আক্রমণ করতে যাচ্ছি না অন্য কোনো দলের দিকে অগ্রসর হচ্ছি। ফলে তার সাবধানী চিৎকার আরো চৌগুণ হলো। চিৎকারে বিরক্ত হলাম, কেননা বাঘটাও হয়তো সে ডাক শুনছে। হয়তো এ থেকে সেও ধরে নেবে কোনো নতুন ঘটনা ঘটতে চলেছে, যা নিজের ও বানরগুলোর পক্ষেও বিপজ্জনক। যা আন্দাজ করলাম তাই ঘটল। তাই যত শীঘ্র পারি দ্রুত এগিয়ে গেলাম 200 হাত। তারপর আরও 50 হাত হিসেব করে এগিয়ে দেখলাম মনে হচ্ছে আমি বাঘটির বেশ কাছেই এসে গেছি। আমায় আরও সাবধান হতে হবে। চকিতে একবার বানরটার দিকে তাকালাম। দেখলাম তার দৃষ্টি এক জায়গায় নিবদ্ধ, অর্থাৎ আমি ও বাঘ প্রায় একই কেন্দ্রবিন্দুতে। আমি নিশ্চল অবস্থায় চারিদিকে সতর্ক দৃষ্টিতে দেখতে থাকি। যত দূর চোখ যায় শুধু কাঁটা ঝোপ আর 3-4 ফুট লম্বা সরবন। 30 দূরে একটু বাঁয়ে হঠাৎ ঘাস নড়ে উঠল। একটু ভালোভাবে দেখব বলে যেই একটু মাথাটা তুলেছি অমনি বাঘটা আমায় দেখতে পেল। সঙ্গে সঙ্গে একটি গম্ভীর অথচ অনুচ্চ শব্দ করে 2 লাফে বনের মধ্যে অদৃশ্য হলো। তাকে অনুসরণ করা বৃথা এবং বিপজ্জনক। একবার যখন ও আমায় দেখেছে এবং অনুসরণ করছি জেনেছে, পিছন থেকে আকস্মিক আক্রমণ যাতে না হয় সেদিকে লক্ষ্য করে গুঁড়ি মেরে ঝোপের দিকে এগোলাম। আমি জানি শিকারটা এখানেই আছে। যা ভেবেছি ঠিক তাই। সম্পূর্ণটা যায়নি। লতাপাতার আড়ালে এমনভাবে আছে যাতে শকুনের দৃষ্টি না পড়ে। আমার সৌভাগ্য বাঘটা যেখানে আছে তার আগে একটা আম গাছ সেখান থেকে স্পষ্ট নজরে আসে। এবার আমায় স্থির করতে হবে আমার কর্তব্য। আমাকে দেখতে পাওয়া সত্ত্বেও বাঘটা হয়তো ফিরে আসবে তার শিকারের কাছে। সুতরাং তার জন্য আমি যদি প্রস্তুত না থাকি তবে সুযোগটি নষ্ট হতে পারে। এদিকে রাত জাগার কোনো উপযোগী ব্যবস্থাও নেই। টর্চ, কম্বল কিংবা রাতের খাবার কিছু নেই। আবার জোগাড় করতে গেলেও
সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা চাঁদবিহীন আকাশ পথকে করেছে অন্ধকার। আর সেই নিকষ কালো অন্ধকারে পথ চিনে আমার গাড়ি যেখানে, অর্থাৎ পুলিবনুতে যাওয়া অসম্ভব। এছাড়া বাঘের কবলে পড়ারও ভয় আছে। আবার রয়ে গেল রাত্রে বাস, বনে ঠান্ডা থেকে বাঁচাবার কোনো পোশাকও নেই। একবার ভাবলাম যাই, জিনিসগুলো গাড়ি থেকে নিয়ে আসি, কিন্তু 4 মাইল আসা যাওয়া পথে হয়তো বাঘটা তার শিকার নিয়ে পালিয়ে যেতে পারে। অবশেষে ঠিক করলাম যা হোক হোক, গাছে থেকেই যাব। গাছে অন্য একটি ডালে চেপে বসলাম। কোণের ডালটায় ভর দিয়ে আরামে বসা যাবে। জুতোটি খুলে ভারতীয়দের মতো পা দুটো মুড়ে সামনের একটি ডালের উপর রাইফেলটি ভর করে প্রস্তুত হয়ে রইলাম। এখান থেকে শিকারটি ভালোভাবেই দেখা যাবে। পরে একটা ডাল বাধা সৃষ্টি করছে, তারপরে আরেকটি ডালের বাধা, তারপর আমার ডান কাঁধের উপরে সামান্য ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে বটে, কিন্তু সেই ফাঁক দিয়ে গুলি করা যায় না। পরের ডালটা, যেটাতে হেলান দিয়ে বসেছি, তার পিছনে কিছুই দেখতে পাচ্ছি না। অবশ্য 15 ফুট মাটি থেকে উঁচুতে যেখানে বসে আছি, বাঘ সেখানে লাফ দিয়ে ছুঁতে পারবে না। এছাড়া আমার কাছে পৌঁছতে গেলে তাকে গাছের সবচেয়ে নিচু ডালটি পার হতে হবে, আর তখনই সে আমার বন্দুকের নলের সামনে পড়বে। আমি যখন পাহারায় বসলাম তখন বেলা 12:30। মনে হলো শিকারী জীবনের সবচেয়ে কষ্টকর প্রহরায় নিযুক্ত হলাম। সন্ধে পর্যন্ত যেভাবে কাটলো ভাবনার নয়। সন্ধে 6:30, পাখিরা ফিরে গেল তাদের নীড়ে, আর ওই বানরগুলো মানুষ ও বাঘ দুই শত্রুর সান্নিধ্য থেকে অনেক আগেই চলে গেছে। এক আমি, মাঝে মাঝে নিশাচর পাখির ডাক। অন্ধকার আরও গভীর। নিচে কোথাও থেকে একটি পাখি বসে কু কু করে ডেকে চলেছে। ঠিক এই সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা লাভ করলাম। যারা ভারতের জঙ্গলে ঘুরে বেড়ায় তারাই এমন অভিজ্ঞতা কখনো কখনো পেয়ে থাকে। বিভিন্নভাবে ও বুনো লোকদের কাছে জেনেছি, বিশেষ বিশেষ কোনো স্থানে বাঘেরা পুরুষ সম্বরের ডাক নকল করে ডাকে, যাতে অন্য কোনো সম্বর, বিশেষ করে স্ত্রী সম্বর, নিকটে আসে। প্রথমে গল্প মনে করে অবিশ্বাস করতাম, তাছাড়া সেরকম কোনো অভিজ্ঞতাও লাভ করিনি। সেদিন সন্ধ্যা 6:45 হবে, একটি সম্বরের ডাক শোনা গেল। যে ঝোপটি থেকে শব্দটি আসছে সেই ঝোপটি তখনও অন্ধকারে মিলিয়ে যায়নি। যে ডালটির উপর রাইফেলটা ভর করে রেখেছি সেই ডাল আর তার ঠিক ডান দিকের ডাল, এই দুটোর মধ্যে সেই জায়গায় হঠাৎ বাঘটাকে দেখা গেল। একই ঝোপে বাঘ আর সম্বর, অসম্ভব। তেমন যদি হতো একটা পালানোর শব্দ শোনা যেত। বাঘটি যখন ঝোপ থেকে ফাঁকায় বেরিয়ে এলো তখন একেবারের জন্যই ডাকটা শোনা গিয়েছিল। সুতরাং ওটা যে বাঘটি করেছিল সন্দেহ নেই। কিন্তু অমনভাবে শব্দ করতে গেল কেন, এটা একটা রহস্য। কেননা বাঘটা তখন কোনো শিকারের খোঁজে ছিল না। সকালের দিকে সামান্য খাবার পর আবার এখন খেতেই এসেছে। সুতরাং সম্বরের ডাক নকল করে শিকার ডেকে আনারই ফন্দি ছিল না। কিন্তু ব্যাপারটা কি ঘটল এবং আমি কি দেখলাম, সেটাই শুধু আমি এখন ব্যক্ত করছি। যে ঝোপটা থেকে বাঘটা বেরিয়ে এলো সেখানে কোনো সম্বর ছিল না, এ ব্যাপারে আমি নিঃসন্দেহ। বাকিটুকু শ্রোতারা আন্দাজ করে নিন। আমি শুধু বলবো, নিজের কানে ওই ডাক শুনে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম বাঘের অনুকরণ ক্ষমতা আছে। বাঘটি এগিয়ে গেল টোপের কাছে। সামনের ডালের আড়াল থেকেই আমি সেই সুযোগে রাইফেলটি তাক করলাম। বাঘটি আবার আমার বাঁ দিকে এলো, টোপটিকে মুখে তুলল। আমার প্রথম গুলি বিদ্ধ হলো তার বাঁ কাঁধের পেছনে। বাঘটি পাক খেতেই দ্বিতীয় গুলিটি বিদ্ধ হলো তার ঘাড়ে। ব্যাস, শুরু হলো ছটপটানি। তারপর ধীরে ধীরে সে নির্জীব হয়ে পড়ল। বাঘটি মারা গেছে। অতএব এখন হেঁটে মোটর গাড়ি পর্যন্ত যেতে কোনো ভয় নেই। কিন্তু অন্ধকারে রাস্তা খুঁজে পাবো তো?
মনের মধ্যে অনেক সুবিধা অসুবিধার প্রশ্ন উঠল। গাছের উপর এইভাবে ঠান্ডায় খালি পেটে বসে থাকার চেয়ে নেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ। নেমে গেলাম গাছ থেকে, বাঘটির কাছে পড়ে গেলাম। শুরু করলাম কল্যাণী নদীর দিকে যেতে, যাতে আরও অন্ধকার ঘনিয়ে আসার আগে পৌঁছে যেতে পারি। আমার বিশ্বাস শুকনো নদীর উপর দিয়ে হেঁটে যেতে যেতেও আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। অবশ্য নদীর আঁকাবাঁকা পথ ধরে 6-6টা মাইল পেরোতে হবে আমার গাড়ির কাছে যেতে। অন্য পথে কম সময়ে যেতে গেলে বনের মধ্যে পথ হারিয়ে ফেলতে পারি, ফলে সারাটা রাত হয়তো বনেই কাটাতে হবে। নীরস পাথুরে বুকটি মেলে দিয়েছে কল্যাণী। এই অন্ধকারে তার উপর দিয়ে চলা একটি দুঃস্বপ্নের সামিল। ছড়ানো নুড়িগুলো কতবার যে আমার পায়ের তলায় গড়িয়ে গেল, কতবার যে অদৃশ্য গাছের গুঁড়িতে লেগে হাঁটুর নিচেটা ছড়ে গেল। একবার তো পাটি মচকাতে মচকাতে বেঁচে গেল। একটি পাথর থেকে আরেকটি পাথরে লাফাতে গিয়ে একটুর জন্য পাটা বেঁচে গেল। বন্দুকটিকে বাঁচাবার জন্য সেটি উঁচু করে ধরে চলতে গিয়ে দুবার আছাড়ও খেলাম। চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চলতে হচ্ছে। এইভাবে প্রায় রাত 11:15 নাগাদ পুলি বুনুর গাড়িতে উঠে বসলাম। প্রায় 4 ঘন্টা ও কল্যাণীর বুকের পাথর আর গুঁড়ির সাথে যুদ্ধ করতে হয়েছে। সবাই ভাবছেন ওই নরক্ষদকটাকে হত্যা করে আমি খুব গর্বিত, কিন্তু সেটা ভুল। কেননা কতকগুলো ব্যাপার আমার মনে জমতে জমতে ওই সাফল্য সম্বন্ধে সন্দিহান করে তুলল। 1, নরখাদকটি আমার টোপ খেয়েছে। 2, ওকে দেখতে পাওয়ার পরেও ও টোপটির উপরে আটার মতো লেগেছিল। পরে যখন ও সরে যায় আমি তার পেছনে লাগি। 3, আমার অস্তিত্ব জানতে পেরেই ও পালায়। 4, কিন্তু আবার সে ফিরে আসে। শেষ 5 নম্বর, নিখুঁতভাবে সে সম্বরের ডাক ডেকে ওঠে। সব ঘটনাগুলো একসাথে নিয়ে আলাদা আলাদাভাবে বিচার করলে দেখা যাবে যে নরখাদক বা মানুষখেকো বাঘ নয়, বরং তাকে সাধারণ শিকারী বাঘ বললেই ভালো হয়। এই যত চিন্তা করি সন্দেহটা ততই প্রবল হয়ে ওঠে মনে। কল্যাণীর বুকের ওপর দিয়ে চারিদিকে দেখে শুনে চলার পথে অন্য চিন্তা আমার মাথায় আসেনি। আদৌ আমার মনে হয়নি আমি এখন আসল মানুষখেকোর আওতায়। অবশ্য তাতে ভালোই হয়েছে, কেননা ওই চলার পথে অখণ্ড মনোযোগটা ব্যাহত হতো। পরদিন লোকজন নিয়ে গিয়ে বাঘটাকে তুলে নিয়ে এলাম। তার চামড়া ছাড়িয়ে নেবার আগে পরীক্ষা করে দেখলাম যে বাঘটি পূর্ণবয়স্ক, নিখুঁত গড়ন, সুন্দর তার চামড়া। সবাই যখন মানুষখেকোর অবসানে নৃত্যরত, আমি তখন ভাবছি আসল মানুষখেকোর কথা। সে তো বহাল তবিয়েতেই আছে। ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে সেদিন সন্ধ্যায় রওনা হয়ে চিত্তুরের কালেক্টরের বাড়িতে রাতটা কাটালাম। আমার সন্দেহের কথা তাকে জানিয়ে বললাম, যদি কোনো মানুষ তার কবলে পড়ে তবে আমাকে যেন টেলিগ্রাম করা হয়। টেলিগ্রাম এলো ঠিক 11 নম্বর দিনে। ঘটনাস্থান নাগাপাতলা থেকে মাইল খানেকের মধ্যে চামালা উপত্যকার কাছেই একটা জঙ্গলের ধার থেকে। একটা মেয়ে ঘাস কাটছিল, তাকে বাঘটি নিয়ে গেছে। তাই আমি নিঃসন্দেহ হলাম মানুষখেকো বাঘটা এখনো জীবিত। পরদিন সকালেই যাত্রা করলাম নাগাপাতলায়। বন বাংলোতে এলাম সন্ধে নাগাদ। পরদিন গেলাম ঘটনাস্থলে। মেয়েটিকে যেখান থেকে বাঘটা উঠিয়ে নিয়ে গেছে সেখানে তখনও অনেক কাটা ঘাস পড়েছিল। হয়তো বেঁধে নেবে সেই মুহূর্তে বাঘটা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি চিৎকার করে ওঠে। 200 হাত দূরে আরেকটি মেয়ে ঘাস কাটছিল। হঠাৎ চিৎকার শুনে সেদিকে তাকাতেই দেখল বাঘটি তার সঙ্গীকে মুখে করে বনের দিকে ছুটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সে দৌড়ে গেল নাগাপাতলায় খবর দিতে। দেখতে দেখতে সেই খবর ছড়িয়ে পড়ল রঙ্গমপেট থেকে চন্দ্রগিরি, সেখান থেকে আবার চিত্তুরের কালেক্টরের কাছে। তার টেলিগ্রাম পেয়েই আমরা ছুটে আসব। মেয়ে লোকটাকে বাঘে নিয়ে যাওয়ার পর 3 দিনের মধ্যে কোনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেননি। কঠিন মাটিতে কোনো থাবার দাগও দেখা গেল না। অর্ধবৃত্তাকারে আমরা অনুসন্ধান করতে করতে
কিছুটা এগিয়ে তার শাড়িটা পেলাম। সেটা দেহ থেকে খসে গিয়ে পড়েছিল প্রায় সিকি মাইল দূরে। রক্তের কোনো দাগ পেলাম না, তাতেই অনুমান করা গেল বাঘটি তার টুঁটি কামড়ে ধরেছিল। সে কামড় একটুও আলগা হয়নি, কেননা সেই প্রথম আর্তচিৎকারের পর তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয়নি। অনেক খুঁজেও দেহের কোনো অংশের দেখা পায়নি। ফিরে এলাম গ্রামে। মোষ তিনটেকে নিয়ে প্রথমটিকে রাখলাম 4 নম্বর মাইলস্টোনের কাছে, দ্বিতীয়টিকে পুলিবনুতে, তৃতীয়টিকে নাগাপাতলার মাইল 2 দূরে সেই কল্যাণী নদীর বুকে, যেখান থেকে চাষাবাদের জমি শুরু হয়েছে। কিন্তু সকালে গিয়ে দেখলাম 3টে মোষের এতটুকু গায়ে আঁচড়ও লাগেনি। কিন্তু পুলিবনুর জঙ্গলের পথে বাঘের থাবার দাগ দেখা গেল। 3 নম্বর মাইলস্টোনের কাছে এসে বাঘটি পথে উঠেছে। পরে 4 নম্বর মাইলস্টোনের কাছে রাখা মোষটাকে এড়িয়ে 6 মাইল স্টোনের বরাবর পুলিবনুর কিছুটা আগেই পথ ছেড়ে পূর্ব দিকে ঘুরে পাথুরে পাহাড়ের দিকে হাঁটা দিয়েছে। অথচ মোষটাকে সে এতটুকু স্পর্শ করেনি। থাবার দাগ দেখে বোঝা গেল বাঘটা মোষটার খুব কাছ দিয়ে গেছে। বাঘটির থাবার দাগ ও গভীরতা দেখে বোঝা গেল সে যথার্থই সুস্থ ও সবল। এরকম ব্যবহার মানুষকেও বাঘই করতে পারে। তাই আমি নিশ্চিত ও আনন্দিত হলাম যে আমি শেষ পর্যন্ত আসল বাঘটারই সন্ধান পেতে চলেছি। বাঘটি বাঁদর পাহাড়ের দিকে গেছে, অর্থাৎ হয় সে জঙ্গলের কোনো ঢালুতে লুকিয়ে আছে, নচেত সেই পাহাড়ের পাশ দিয়ে গুন্ডালপেন্টা আর উম্বালমেরুর পথে আরও অনেক দূরে বনের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ বাঘটি যেদিকেই যাক, রাত্রে যে ফিরে আসবে সে বিষয়ে কোনো সম্ভাবনা নেই। সামনে পূর্ণিমা আসছে, অতএব আকাশে চাঁদের রূপালী আলো মর্তের মাটিতে পড়বে। ঠিক করলাম বাঘটাকে এই পথের উপরেই আক্রমণ করব। 4 নম্বর মাইলস্টোনের থেকে মাইল 1.5 দূরে একটি বিরাট সেগুন গাছ ছিল। গুঁড়িটা আরও সাধারণ গাছের মতোই সোজা বেশ খানিকটা উঠে গিয়ে তবে ডালপালা মেলেছে। সেই গুঁড়ি বেয়ে গাছে ওঠা প্রায় অসম্ভব, কিন্তু গাছটির গুঁড়িতে হেলান দিয়ে বসলে টোপ সহ পথের চারিদিকে 100 গজ বৃত্তাকারে নজরের মধ্যে আসে। কেননা বছরখানেক আগে হঠাৎ এক অগ্নিকাণ্ডে এ অঞ্চলের অনেক ঝোপঝাড় বিনষ্ট হয়ে গিয়েছিল। আমি বেলা 5টা নাগাদ যথাস্থানে ঘাঁটি স্থাপন করলাম। ক্রমে অন্ধকার হয়ে এলো। পূর্বের গাছপালার উপরে রূপালী চাঁদের আলো ঠিকরে পড়ল। দিনের বেলাতে মনে হয়েছিল ঘাঁটিটা নিরাপদ, কিন্তু রাত্রি হতেই একটা ভীতি এসে আমায় আঁকড়ে ধরল। বারবার মনে হতে লাগলো এই বুঝি বাঘটি এসে আমায় আক্রমণ করল। শুরু হলো বুদ্ধির যুদ্ধ। বুদ্ধির জয় হলো। ভেবে দেখলাম ওরকমভাবে আক্রমণ করা সম্ভব নয়। যদি ধরে নিই বাঘটি আমায় দেখতে পায়নি, বাঘের কোনো ঘ্রাণ শক্তি নেই, কিন্তু শব্দেতে ওরা সতর্ক হয়। তাই নিজেকে নিঃশব্দ নিস্পন্দ করে বসে রইলাম। ধূমপান করাও না। শেষ রাতে যাতে ঠান্ডা না লাগে তার প্রস্তুতিও আজ নিয়ে এসেছিলাম। পরে মনে হলো বাঘটি কাছে পিঠে কোথাও নেই, কেননা বনটি সেদিন অস্বাভাবিক নিস্তব্ধতায় ভরা ছিল। যা ভাবলাম তাই। শেষ রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ল। তেমনি প্রচণ্ড শিশির পড়ার ফলে জামা কাপড়গুলো ভিজে গিয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। বন্দুকের নল দিয়েও গড়াতে লাগলো শিশির। মোষের বাচ্চাটিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম সে কেমনভাবে পরিস্থিতিটাকে নিচ্ছে। ওর জন্য রাখা ঘাসগুলো চিবিয়েই ও রাতটা কাটিয়ে দিল। কিন্তু রাতের গভীরতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সে মাটিতে শরীর এলিয়ে দিল, হয়তো ঠান্ডার হাত থেকে কিছুটা রেহাই পাওয়ার জন্য। ভোর হতেই 4 মাইল দূরে নাগাপাতলার দিকে এগিয়ে গেলাম। প্রথমে স্নান সেরে প্রাতরাশ পর্ব সেরে নিলাম। তারপর লম্বা একটা ঘুম। ঘুম যখন ভাঙল শরীরে তখন এতটুকু ক্লান্তি নেই। এবার আমি নতুন প্রাণশক্তিতে ভরপুর। গাড়ি করে পুলিবনুর দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। মাঠ গার্ডের উপর 2জন গাইড
চারিদিকে সতর্ক দৃষ্টিতে নিরীক্ষণ করতে করতে চলেছে। কিন্তু দেখলাম গত রাত্রে বাঘটা এ পথে পা মারায়নি। পুলিবনু গিয়ে আমরা কল্যাণীর দুধারেও বেশ কিছুটা দেখলাম। পুলের উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব দিকে মাইল খানেক দেখলাম, কিন্তু কোনো থাবার দাগ দেখতে পেলাম না। দুপুরবেলা আবার পুলিবনুতে ফিরে বনের ইদারার গায়ে হেলান দিয়ে সিগারেট টানতে টানতে আগামী কর্মসূচি ঠিক করলাম। আমি যেখানে বসে আছি কল্যাণীর অপর পাড়েই সিকি মাইল দূরে একটা তেঁতুল গাছ। গাছটার কাছ থেকে জঙ্গলের রাস্তাটা দুভাগ হয়ে গেছে। জায়গাটা বেশ পরিষ্কার দেখা যায়। একটা রাস্তা গেছে পুলিবনুর দিকে, আরেকটা উত্তর পূবে উম্বাল মেরুর দিকে। লোকমুখে শুনেছি এই গাছটা থেকে নাকি ইতিমধ্যে অনেক বাঘকে জমের দুয়ারে পাঠানো হয়েছে, আর আমিও 1.5 বছর আগে এই গাছে চড়েই একটা চিতা মেরেছিলাম। অবশেষে ঠিক করলাম যে কটা দিন চাঁদের আলো পাওয়া যাবে এই গাছের উপর বসেই কাটাবো। মাটিতে থেকে অযথা বিপদের ঝুঁকি ডেকে এনে লাভ নেই। মতলবটা মনে আসতেই দুজন লোককে সেই ডালটায় একটা মাচা বানাতে বললাম, যে ডালটায় এর আগে আশ্রয় নিয়েছিলাম। ওরা মাচা তৈরির কাজে লেগে গেল। আমি সেই অবসরে একটু ঘুমিয়ে নিলাম। 30 মিনিট পরে ওরা আমায় জাগিয়ে দিয়ে বাকি কাজটা শেষ করলো। আমার স্টুডি বেকারের মধ্যে একটা ভাঁজ করা চারপাই সবসময় রেখে দিতাম, কেননা ভালো মাচা তৈরি করতে বেশ সুবিধে। জিনিসটা বেশ হালকা, অথচ বেশ মজবুত। নড়লে চললে কোনো শব্দ হয় না, ব্যবহার করতেও বেশ আরামপ্রদ। সবচেয়ে যেটা সুবিধার সেটা হচ্ছে যে কোনো গাছের ডালে সহজেই পাতার আড়ালে লুকিয়ে ফেলা যায়। সেই চারপাইটাকে দুটো ডালের উপর বেশ শক্ত করে বেঁধে ডালপালা দিয়ে ভালো করে আড়াল করে দেয়া হলো, যাতে আমাকে দেখা না যায়। একটু ফাঁক রাখা হলো যাতে নিচে যেখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে সেখানে এবং পুলিবনু ও উম্বাল মেরুর দুদিকে 100 গজ পর্যন্ত ভালোভাবে দেখা যায়। কোন দিকেও একটা ফাঁক রাখলাম যেখান থেকে নাগাপাতলার পথের 200 গজ লক্ষ্য করা যায়। ব্যবস্থাটা ভালোভাবে নিরীক্ষণ করে ওদের নিয়ে নাগাপাতলায় ফিরে এলাম। বেশ ভালোভাবে খাওয়া দাওয়া সেরে বিকেল 4টে পর্যন্ত একটা ঘুম দিয়ে নিলাম। ঘুম ভাঙতে বন্দুক, টর্চ, জলের বোতল, কম্বল, কিছু স্যান্ডউইচ আর ফ্লাস্কে চা ভর্তি করে পুলিবনুতে ফিরে চললাম। ইদারার পাশে একটা ঝোপের ধারে গাড়িটা রেখে 6টার মধ্যেই মাচায় গিয়ে আশ্রয় নিলাম। বেশ শান্তভাবেই কয়েক ঘন্টা কেটে গেল। রাত এখন 11টা। উম্বাল মেরুর দিক থেকে একটা চিতা বাঘের করাত ঘষার শব্দ কানে এলো। শব্দটি এমন, ঠিক কেউ যেন করাত দিয়ে কাঠ চিরছে, যা চিতার ডাকের সাথে হুবহু মিলে যায়। পথটা যেখানটায় বেঁকে গেছে সেখানটায় চিতাটিকে দেখা গেল। বিরাট চিতাটির গায়ে ডোরাগুলো চাঁদের উজ্জ্বল আলোয় বেশ পরিষ্কারভাবে দেখা গেল। সে এগিয়ে এলো গাছটির কাছে, তারপর পথটি পার হয়ে অপর পারের বনের মধ্যে অদৃশ্য হলো। আমি শুধু চেয়ে রইলাম। পাছে গুলি করলে শব্দে আসল বাঘটি পালিয়ে যায়। এছাড়া সে রাত্রে আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। পরের রাত্রিটাও একেবারে মামুলি ধরনের, না কোনো শব্দ, না কোনো কিছুর অস্তিত্ব। এরপর দিন নাগাপাতলায় ফিরে এসে সবে একটু ঘুমিয়েছি, এমন সময়, তখন বেলা 10টা নাগাদ হবে, একজন এসে খবর দিল যে মাত্র আধ ঘন্টা আগে বাঘটি একটি রাখাল ছেলেকে হত্যা করেছে। দেরি না করে তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে শোকার্ত ভাই আর কিছু লোকজন নিয়ে বেরিয়ে পড়লাম। পুলিবনুর রাস্তায় পেছনে 1 ঘন্টা চলার পর ডান দিকে ঘুরে কিছুটা এগোতেই কল্যাণী নদীর ধারে উপস্থিত হলাম। এর কাছাকাছি রাখালটি মোষ চড়াচ্ছিল। বাঘটি ঝোপের ভিতর থেকে তার উপর লাফ দিতেই রাখালটা চিৎকার করে ওঠে। ওর ভাই কাছাকাছি অন্যান্য মোষদের তদারকি করছিল। তার ভাই স্পষ্ট দেখল বাঘটি তার কাঁধে কামড় দিয়ে ঝোপের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। কাঁধে কামড় বসানোতে সে যতক্ষণ পারে চিৎকার করছিল।
ভাইটি তখন দৌড়ে যায় খবর দিতে। ঘটনাস্থলে এসে ঝোপটির কাছে এগিয়ে গেলাম। লুটিয়ে পড়া গাছগুলো দেখে অনুমান করা গেল কোথা থেকে বাঘটি আবির্ভাব হয়েছিল। আর যে পথে সে রাখালটাকে টেনে নিয়ে গিয়েছিল সে পথটি অনেক বেশি পরিষ্কার। পাগড়িটি পাওয়া গেল একটি ঝোপের মধ্যে। সেখান থেকে আমরা কল্যাণীর বুকের উপর এলাম। রাখালটা ছটফট বা বাঁচবার জন্যে ধস্তাধস্তি করেছিল, তাই বাঘটা তাকে এখানে রেখে কাঁধ ছেড়ে গলা কামড়ে ধরে নিয়ে গিয়েছিল। ফলে এখান থেকে একটি রক্তের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। রাখালটাকে টেনে নিয়ে যাওয়ার সময় তার পাটা মাটিতে ঘষড়াতে ঘষড়াতে গিয়েছিল। দাগ ধরে ঘন বনের মধ্যে ঢুকে দেখলাম সেখান থেকে বাঘটি তাকে টেনে নিয়ে কিছু দূরে একটি ঘাস জমিতে পৌঁছায়। ফলে ঘন ঘাসগুলোর মাথা নুইয়ে পড়েছে। এরপর আমরা একটা ছোট ঢিপির ওপর উঠলাম। তারপরেই জায়গাটা বেশ নিচু হয়ে একটা ছোট নদী পর্যন্ত এগিয়ে গেছে। নদীটি এদিক ওদিক ঘুরে কল্যাণীর সাথেই মিশেছে। অনুমান করলাম এই নদীরই কোনো গুপ্ত খাদে বাঘটি তার শিকারের সদ্গতি করছে। ভেবে দেখলাম এই চিহ্ন ধরে সোজা নদী পর্যন্ত এগিয়ে গিয়ে কোনো লাভ নেই, কেননা যত সাবধানেই এগোই না কেন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলতে গেলে একটু শব্দ হবেই, এবং সেই শব্দে বাঘটি সাবধান হয়ে যাবে। এই সময় এই মানুষকেও আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। তাছাড়া ওর আত্মগোপন করারও ওখানে পূর্ণ সুযোগ আছে। ও যদি চায় তবে শিকার মুখে নিয়ে পালাতে পারে, আবার শিকারকে পাশে রেখে যুদ্ধও করতে পারে, আবার ঝোপের আড়ালে লুকিয়ে থেকে পাশ থেকে কিংবা পিছন থেকে লাফিয়ে পড়াটাও অস্বাভাবিক নয়। এই অবস্থাটি তাড়াতাড়ি একটু বুঝে নিয়ে ঠিক করলাম ডান দিকে কোনাকুনিভাবে কিছুটা এগিয়ে কল্যাণীর বুকে নেমে পড়ব। সেখানে নরম জমিতে চলার কোনো শব্দ হবে না। এভাবে এগিয়ে গেলে আমি হয়তো হঠাৎ করে বাঘটাকে আহারত অবস্থায় দেখতে পারবো। তাই আমি তখন পিছনে সরে এসে ছোট ডিপিটা পেরিয়ে খুব সাবধানে নিচু হয়ে তাড়াতাড়ি এগোতে লাগলাম, যাতে নালার কাছ থেকে আমায় লক্ষ্য করা না যায়। এইভাবে কিছুটা চলে আবার ডিপির উপরে এসে নদীর পথ ধরে সিকিমাইল মতো এগিয়ে নদীর ধারে এলাম। এখানে নরম জমিতে একটু দম নিয়ে তারপর রাইফেলটাকে বাগিয়ে ধরে নরম বালির উপর দিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলাম। যতটা পারি দুপাশে ঝোপঝাড় এড়িয়ে চলতে লাগলাম। সেদিনের সেই পথ চলা আমার আজীবন মনে থাকবে। নদী কোথাও 8-10 গজ, আবার কোথাও 30 গজ চওড়া, তবে এর বেশি কোথাও নেই। বুড়ো আঙুলে ভর দিয়ে খুব আস্তে আস্তে সমস্ত ইন্দ্রিয় সজাগ দৃষ্টি রেখে দুপাশের সমস্ত ঝোপঝাড় যতটা পারি পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখে এগিয়ে চলেছি। কখনো থেমে গিয়ে কান পেতে কিছু শোনার চেষ্টা করছি, কিন্তু বনরাশির নিস্তব্ধতাকে ভঙ্গ করার মতো কোনো শব্দই কানে এলো না। চারিদিকে কেমন একটা গভীর নিস্তব্ধতা, কোনো মৃত নগরীর স্তব্ধতা মনে করিয়ে দেয়। সেই মুহূর্তে আমি সামান্য একটু পতঙ্গের গুঞ্জনে, একটি পাখির একটি ডাক বা এতটুকু কোনো কিছু শব্দ শোনার জন্য অস্থির হয়ে উঠলাম। কিন্তু আমায় হতাশ হতে হলো। সমস্ত অরণ্য নগরীর মাঝে শুধু একটি শব্দই কানে আসলো, সেটা আমার নিজের পা ফেলার সাবধানী শব্দ। এভাবে হয়তো 1 ফার্লং অবধি এগিয়ে গেছি। সেই সময় পথটা নদীর বাঁ দিকে মোড় নিল। আমি মোড় ঘোরার আগেই থেমে গিয়ে কানটাকে আরও সজাগ করলাম। আর থেমেছিলাম বলেই আমার সৌভাগ্য, স্পষ্ট দেখলাম বাঘটি কোনো সাড়া না দিয়ে শিকারটিকে পিঠে নিয়ে প্রায় 50 হাত দূর দিয়ে এগিয়ে চলেছে। আমি চমকে উঠলাম, আর বাঘটিও। বাঘটি নিশ্চয়ই বুঝতে পেরেছিল কেউ তার পিছনে লেগেছে, তাই শিকারটাকে না খেয়ে নদীর রাস্তায় কিছুটা নেমে খানিকটা এগিয়ে গিয়েছিল। আর আমি এত সাবধানে এগোবার পরেও যে বাঘটি আমায় টের পাবে ভাবতে পারিনি। এক মুহূর্ত উভয়ই
নিথর, নিস্পন্দ। স্থির হয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে উভয়কে দেখছি। তারপর বাঘটি তার শিকারকে সামনে রেখে দিয়ে সামনের পা দুটোর মাথাটি রেখে পেছনের পা দুটো ভিতরে ঢুকিয়ে দিয়ে লেজটা খাড়া করে ঝাঁপিয়ে পড়ার জন্য সারা শরীরটা টান টান করে দাঁড়ালো। ঝাঁপিয়ে পড়বে ঠিক সেই মুহূর্তে আমার বন্দুকটি মুখর হয়ে উঠল। প্রথম গুলিটি বিদ্ধ হলো বাঘটার দু চোখের মাঝখানের 8 ইঞ্চি নিচে। এই সামান্য ভুলটি না হলে গুলিটি বাঘটির কপালের মাঝে বিদ্ধ হলে তৎক্ষণাৎ মৃত্যু হতো, কিন্তু এর ফলে একটু বিপর্যয়ের সম্মুখীন হতে হলো। গুলিটি লাগা মাত্র বাঘটা ঘর ঘর গর্জন করতে করতে শিকারটিকে লক্ষ্য করে মাতালের মতো টলতে টলতে আমার দিকে প্রচণ্ড বেগে তেড়ে এলো। আমি সতর্কভাবে এক লাফে পাশে সরে গিয়ে তার মসৃণ গায়ে বন্দুকের সবকটি গুলি নিঃশেষ করলাম। বাঘটি লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে, পড়ে ছটফট করতে থাকে আর ক্ষতস্থান থেকে ঝরতে থাকে অবিরাম রক্তধারা। কিন্তু সে দৃশ্য মনে হয় আমি বেশিক্ষণ দেখতে পাইনি। আমার মধ্যে কেমন যেন এক প্রতিক্রিয়া শুরু হলো। সারা শরীরটা কেমন গুলিয়ে যেতে থাকে, অবশ হয়ে আসে দেহের সমস্ত অংশ। আমার মনে হলো আমি যেন জ্ঞান হারিয়ে ফেলব। নেহাত শরীরের স্বাস্থ্য মজবুত থাকায় সাথীদের কাছে ফিরে যেতে পেরেছিলাম। তারা ছিল কল্যাণী নদীর প্রধান ধারার কাছে। বন্দুকের 5টি গুলির শব্দই তারা শুনতে পেয়েছিল। তা থেকেই তারা ধরে নিয়েছিল আমার হাতে বাঘটির ভবলীলা সাঙ্গ হয়েছে। অনেকে হয়তো শুনে অবাক হবেন, গায়ের চামড়াটি ছাড়িয়ে নেওয়ার আগে যখন ভালোভাবে বাঘটাকে পরীক্ষা করলাম তখন তার শরীরে কোথাও এতটুকু বিকৃত অঙ্গের চিহ্ন খুঁজে পাইনি, যেজন্য ও মানুষ খেকো হয়ে উঠেছিল। পূর্ণ গঠিত মজবুত সুঠাম দেহ। তার সাধারণ খাদ্য বনের বিভিন্ন পশু কিংবা তাদের অভাবে গ্রামের গরু মোষ শিকারের জন্য যে কোনো অসুবিধা আছে তার প্রমাণ পেলাম না। কিন্তু বাঘটি স্বেচ্ছায় সেসব ছেড়ে দিয়ে মানুষের মাংসের দিকে বিকৃত আসক্তি বা লোভ নিয়ে ছুটে যেত, যার ফলে সেই মানুষের হাতেই তাকে প্রাণ দিতে হলো। আমি অবশ্য সামান্য একটুর জন্য প্রাণটি খুইয়ে বসেছিলাম। বাঘটি কোন অঞ্চল থেকে আবির্ভাব হয়েছিল তার কোনো সন্ধান পাইনি। সে যাই হোক, এরপর আমরা আশ্বস্ত হলাম এই জেনে যে সেই উপত্যকার জঙ্গলে সে চিরনিদ্রায় শায়িত হয়েছে। সে আর কোনো দিন উঠে আসবে না। এখানেই শেষ হলো আজকের কাহিনী, আজকের ভয়ঙ্কর কাহিনী নরখাদকের সন্ধানে। কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। ধন্যবাদ।